গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে আগের সরকারের সমস্ত ওবিসি যে রিজার্ভেশন ছিল সবগুলো বাদ দিয়েছে। অর্থাৎ যেটা আদালতের পরিষ্কার হিসাব, ৬৬টা যে জনগোষ্ঠী ওরাই একমাত্র ওবিসি, আদারওয়াইজ কোনো ওবিসি থাকবে না। অর্থাৎ কালকের পরে কিন্তু ৭% যে ওবিসি ওটা আরো স্বচ্ছ হয়ে গেল। ঠিক বললাম তো? এখানে কিছু প্রশ্ন আছে এবং এই যে SLST2 এই যে প্রক্রিয়াটা আগামী দিনে কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়বে, এই আমি ওয়ার্ডটা বললাম, কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়বে বলা খুব মুশকিল। কেন বলছি যে সেকেন্ড SLST 7% করে যে প্যানেলটা হবে সেখানে যে আগামী দিনে একটা বড় সড়ো ধাক্কা আসছে সেটা বলার ব্যাপারটা রাখে না। এর কিছু কালো অন্ধকার দিক রয়েছে, আমি সেটা নিয়ে ডিসকাস করছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও SSC PSC এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যারা দেখছো ফেসবুক থেকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো, পেজটাকে ফলো করে রাখো। তো আমরা দেখেছি যে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, বিচারপতি রাজশেখর মান্ধার ডিভিশন বেঞ্চে, সেখানে কি হলো যে আগের সরকারে অর্থাৎ তৃণমূল সরকারের আমলে ওবিসি AB যেটা বিভাজন ছিল ওটা পুরো ক্যান্সেল করা হলো। অর্থাৎ শেষ অবধি ৬৬টা যে জনগোষ্ঠী আছে ওনারাই কিন্তু ওবিসি মর্যাদা বা ফেসিলিটি পাবে, বাকিরা সব ফেক পাবে না। অর্থাৎ এটার পরে কিন্তু আরো পরিষ্কার হয়ে যায় যে আগামী দিনের সমস্ত প্রক্রিয়া কিন্তু ৭% ধরেই আগাচ্ছে। এটা গতকাল প্রমাণিত হয়েছে। এইবারে এখানে বলে রাখি যে SSC কিন্তু তাদের কাউন্সেলিং প্রক্রিয়া স্টপ করেছে, খুব ভালো কথা। এখন প্যানেল নিয়ে সংশয় আছে, ৭ হবে না 17 হবে, হ্যাঁ সে নিয়ে আগামী দিনে হয়তো করতে কোনো ভারিক আসবে ইত্যাদি। কিন্তু নবম দশমের যে ভেরিফিকেশন প্রক্রিয়াটা হচ্ছে আমার মনে হয় এটা স্টপ করা উচিত। কেন বলছি, প্লিজ কেউ অন্য মাইন্ডে কথাটা নেবে না। কিন্তু এখানে এমন অনেকে আছেন, অনেক সাবজেক্টে আছেন যারা কিনা 17% ওবিসির মধ্যে পড়ছে। অর্থাৎ ওনারা কিন্তু হিসাব মতো বাদ যাওয়ার সম্ভাবনা বেশি। কাজেই সেক্ষেত্রে পুনরায় সেখানে ভেরিফিকেশন করা, তাদের একটা মনে নতুন একটা আশা সঞ্চয় করা, হ্যাঁ শেষে 7% ধরে চাকরি হবে না, এই বিষয়টা মনে হয় একটু ভাবা উচিত। যে সব কিন্তু একটা মানে একটা সিদ্ধান্তে এসে কাজ শুরু করা হোক, এটা মনে হয় ভালো হবে। এইবারে বিষয়টা হচ্ছে কি, 7% রিজার্ভেশন ওবিসিকে দিলে অনগোয়িং প্রক্রিয়াতে মারাত্মক সমস্যা কিন্তু আসছে। এই নিয়োগ শেষ হতে হতে একটার পর একটা মামলা যা চাপবে, শেষ হতে হতে সে কিন্তু এখনকার মতো সম্ভব নয়। আমি জানি না 2000-এর পিঠে কত হবে, 26 তো হচ্ছে না, 27, 47 না কত, পরিষ্কার করে দিলাম। এইবার এখানে কিছু কথা বলার আছে। যদি রিপ্যানেলই হয়, শুধুমাত্র ওবিসি বেসিসে নয়, 3টে মেনলি পয়েন্ট আছে, মন দিয়ে শোনো। ওবিসি, এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এক্সপায়ারি অফ প্যানেল, 3টের নিষ্পত্তি করে তারা কিন্তু প্যানেলটা করতে হবে। রিপ্যানেল যে হবে সেখানে 3টে পয়েন্ট থাকতে হবে। ওবিসি মানে ওবিসি টেস্ট, ঠিক আছে, এক্সপিরিয়েন্সের 10 মার্কস আর এক্সপায়ারি অফ প্যানেল। কেন বলছি, ওবিসি নিয়ে সিদ্ধান্ত এলো, নিয়োগপত্র পেল, স্কুলে চাকরি করছে, আবার সেখানে কিছু বছর পরে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হলো, সে ইন্টারভিউ আগে বা পরে কি বাদ চলে গেল, এগুলো নিয়ে আবার প্যানেলের সমস্যা হবে। তার সে আবার 3টে বিষয়ের সমাধান করে প্যানেলটা করা। এইবারে কিছু কালো অন্ধকার দিক রয়েছে যেটা কিন্তু খুবই একটা মারাত্মক খারাপ বিষয়। এই ঘটনাটা যদি তোমার সঙ্গে হতো বা আমার সঙ্গে হতো, খুব মানে খারাপ লাগতো। কি, একাদশ দ্বাদশে অনেকে PVR মেডিকেলে কাজ হয়ে গেছে, কাউন্সেলিং হয়ে গেছে, তারা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার অপেক্ষায় ছিল যে স্কুলে জয়েন করবে। সেই নিয়ে তাদের সেলিব্রেশনও হয়ে গেছে।
মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই 17% রিজার্ভেশন নিয়ে এমপ্যানেল হয়ে কাউন্সেলিং করিয়ে মেডিকেল পিভিআর হয়ে গেছে। তারা যে সেখান থেকেই যে মুখ থেকে এসে বাদ পড়ে গেল, এই যে একটা মারাত্মক ক্ষত হলো, এর এই কিন্তু কখনো পূরণ করা যাবে না। একটা সারা জীবনে আফসোস যে একদম চাকরি দোরগোড়া এসেও আমাকে ফিরে আসতে হলো, একটা মারাত্মক কিন্তু কষ্টের, খারাপ লাগার বিষয়, ঠিক কিনা? এখানেই শেষ নয়। আমি যদি পক্ষান্তরে বলি, আমি কারো হয়ে কথা বলছি না, আবারও বলছি, আর এই চ্যানেলটা খুলেছি কারো খুশি করতে নয়, ঠিক আছে? 2016 যারা ইন সার্ভিস আছেন তাদের মধ্যে অনেকেই তো গতবারে মানে 16 সালে অনেকেই 17% রিজার্ভেশন নিয়ে তারা পাশ করেছে, স্কুলে জয়েন করেছেন, চাকরি করছেন, 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা। তো সেখানে ওই সমস্ত হয়তো ক্যান্ডিডেটরা এবারেও রিজার্ভেশন নিয়ে পাশ করেছে 70%। সেক্ষেত্রে যদি 7% হয় তাদের তো অনেকেই বাদ পড়ে যাবে। তাহলে সুপ্রিম কোর্ট থেকে কি বলা হয়েছে যে 2016রা যেন বঞ্চিত না হয়, তাদের যেন সর্বোচ্চ সুবিধা দিয়ে তাদেরকে প্যানেলে আনা হয়। এখন হুট করে 7% করার ফলে কিন্তু অনেকে বাদ পড়ে যাবে। সেই কেসটা নিয়ে সুপ্রিম কোর্ট কি ভাববে? এবারে একটা বিষয় আছে, সাপোজ সুপ্রিম কোর্ট বলল যে এখানে ইন সার্ভিস যারা আছেন এই 2025 প্যানেলে, অনলি তাদের ক্ষেত্রে 17%, মানে 17%, আর বাকিদের অর্থাৎ ফ্রেশারদের 7%। যদি এমনটা হয়, একই প্যানেল, একই কিছু, কারো 17 কারো 7, ইনকেস যদি হয়, জানি না কি হবে সেটা, মানে কোটাই বিষয়। যদি এমনটা হয় যে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য 2016কে 17% আর হচ্ছে কি বাকিদের পেশাদারকে 7%, তাহলে প্যানেলটা আলাদা করার জন্য দাবি ওঠে। তাহলে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা শুধুমাত্র তাদেরকে দিয়ে প্যানেলটা আলাদা করা হোক, 2016 যারা মানে বঞ্চিত ফ্রেশার্স তাদেরটা আলাদা করা হোক, উইদাউট 17%, উইদাউট এক্সপিরিয়েন্স মার্কস, সেখানে প্যানেলটা সেপারেট করা হোক, এই দাবি যেন ওঠে। অবশ্যই দাবিটা উঠবে, ওটা একটা স্বাভাবিক বিষয়। একই প্যানেলে সেখানে কাস্ট ক্যাটাগরিতে পার্থক্য হবে, এমনটা কিন্তু সম্ভবপর নয়। এর আরো বিভিন্ন কিন্তু খারাপ দিক আছে 7% করলে। জানি না সেটা কোর্ট থেকে কি সিদ্ধান্ত নেয়। এই সরকার সিদ্ধান্ত নিতে পারছে না বলেই কোর্টে শরণাপন্ন, আইনি পরামর্শ নিচ্ছেন। দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে। তো এখনকার মতো এটুকুই আমার কথা বলার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।